সামনে 2026-এর বিধানসভা নির্বাচন এবং তাতে কেন্দ্র করে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার চেষ্টা করে যাচ্ছে বিজেপি তথা শুভেন্দু অধিকারী। এটা নিয়ে দীর্ঘদিন চুপ ছিলেন আমাদের সহযোদ্ধা, দীর্ঘদিন ধরে নাগরিকত্ব আন্দোলনের অন্যতম যোদ্ধা চন্দন চ্যাটার্জি। দীর্ঘদিন চুপ ছিলেন, তিনি খুবই বিরক্ত পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে, পশ্চিমবাংলায় বিজেপির কাজকর্ম নিয়ে। তো তিনি গতকাল একটি ফেসবুক লাইভ করেছেন, তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বিজেপির নোংরা রাজনীতিকে, দাঙ্গা রাজনীতিকে কঠোরভাবে সমালোচনা করেছেন, বাঙালির প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন। আপনাদের তার পুরো সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, মন দিয়ে পুরোটা শুনবেন, ব্যাপক শেয়ার করবেন এবং বিজেপির কুকীর্তি মানুষের সামনে তুলে ধরতে সাহায্য করবেন। বাংলাকে শান্ত রাখার, বাংলাকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। শুভ সকাল। একটা জিনিস লক্ষ্য করেছেন, গত কয়েকদিন থেকে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতি আবার উস্কে দেওয়া হয়েছে। কদিন আগে আমরা দেখলাম ট্রেনে একটি মেয়েকে একজন বয়স্ক দাড়িওয়ালা মুসলমানকে খুব বীরত্বের সাথে মারধর করেছিল। আমি একটা পোস্ট করেছিলাম এবং সেখানে লিখেছিলাম, হ্যাঁ, এই মুসলমানটাকে গ্রেফতার করা উচিত। কেন গ্রেফতার করলো না? দোষী তো, দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? দাড়িটা কেটে ফেললেই তো হয়ে যায়। এই দাড়ি, টুপি এগুলো না থাকলেই হয়। তো সুতরাং এগুলো নিয়ে তো চলাফেরা যাবে না এখন ভারতবর্ষে, নাকি? চলাফেরা যাবে কি? নাকি এটা থাকলেই আপনাদের সুশ্রী সবার বেড়ে যাবে চারদিকে যারা আছে? সেটাই হোক, সেটা সাধারণ মানুষ জবাব দেবে। যেটা আমি বলতে চাইছি, এরপর আমি আরও এক দুটো ভিডিও দেখলাম, কোথায় কোন মন্দিরে, একটা মন্দিরে, শীতলা মাতা মন্দিরে শীতলা মায়ের মূর্তি ভাঙা হয়েছে, সেটাতে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কোনো পোস্ট করিনি, কারণ আমি জানি তো এখানে এগুলো যা হয়, যখন যা হয় সেগুলো সম্পূর্ণ একটা এজেন্ডার ভিত্তিতে হয়। আমি অপেক্ষা করেছি জানার জন্য আসল তথ্যটা কি। কারণ অনেক সময় আমরা দেখেছি এই বিচিআরা ঝাড়েসেসের, বিচি পার্টি আর ঝাড়েসেস পার্টির এরা ওই টুপি টুপি লাগিয়ে গিয়ে মন্দির টন্দির ভাঙে, গরুর মাংস ফেলে, এগুলো দেখেছি তো আমরা। সুতরাং একটু ঠান্ডা মাথায় বসতে হয়, আসল খবরগুলো আসা পর্যন্ত একটু শান্ত হয়ে থাকতে হয়। তারপরে দেখলাম যে ছেলেটি কাজটা করেছে ওখানে, সে একটা বদ্ধ পাগল। লোহার চেন দিয়ে তাকে বেঁধে রাখা হয়। চিন্তা করে দেখুন, একটা পাগল যাকে লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়, সে এসে একটা মূর্তি ভেঙে দিল, আগুন লাগিয়ে দিল, আর সেটা নিয়ে হিন্দু খাতরেমে হয় বলে সব নেমে পড়ল। আর এদিকে বিচি পার্টির শুভেন্দু না চুবেন্দু, বিচি পার্টির চুবেন্দু, সেও বিধানসভা থেকে শুরু করে একদম রাজ্যপালের বাড়ির, মানে বলছে যায় না, আমি বাথরুমে যাব না, ওখানে কিছু করা টরা যাবে না, আমি বাইরেই, মানে রাজ্যপালের যে বিল্ডিংটা আছে, বিল্ডিং এর বাইরে পর্যন্ত যাব, ভেতরে যাব না, কারণ ভেতরে গেলে যদি ওর হিসু পেয়ে যায় তাহলে সেই বাথরুম ইউজ করবে না সে ওখানে, সে সেটা বলেছে। এর মতলবটা কি আমি ঠিক বুঝতে পারি না। এই চুবেন্দুর মানে মতলবটা কি করতে চায়? তারপরে দুদিন থেকে লাগিয়েছে কি মুর্শিদাবাদের কোথায় নাকি দাঙ্গা হচ্ছে, হিন্দুদের দোকান ভেঙে দিচ্ছে, কি করছে, এই সমস্ত। এদের কাছে কোনো এজেন্ডা নেই বাংলায় কি এদের কাছে কোনো এজেন্ডা নেই? যে এজেন্ডার উপরে ভিত্তি করে রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারে এরা। যখনই নির্বাচন আসবে তার আগেই এই সমস্ত শুরু করে দেয়। এই দাঙ্গা ফাঙ্গা লাগিয়ে সমস্ত পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের মধ্যে একটা যাতে বিরূপ প্রতিক্রিয়া হয় এবং একটা দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদ হয় এবং সেখানে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়ে একটা দাঙ্গা হাঙ্গামা হয়ে মানুষের জান মাল ক্ষতিগ্রস্ত হোক, উচ্ছনে যাক রাজ্যটা। এখানে মানে ভারতবর্ষ জুড়েই তো এখন এই সমস্ত চালাচ্ছে এরা। সেই সাথে শিক্ষা দীক্ষার তো কোনো আর বালাই নেই এখন, এইগুলোই করে বেড়াও, সব হিন্দু ভিড় হয়ে পড়াশোনা বাদ দিয়ে বা সেই করে বেড়াও। আপনি চিন্তা করে দেখুন, আজকে থেকে 10-15 বছর আগেও
একটা গরিব, দরিদ্র, হতদরিদ্র কৃষক পরিবার বা দিনমজুর এদের বাড়ির থেকেও স্কলাররা বেরোতো। সরকারি স্কুল থেকে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে বিশ্বের বিভিন্ন ইনস্টিটিউটে স্কলারশিপ নিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। আপনি দেখুন বেমালুম প্রত্যেকটা জিনিস কিন্তু বদলে যাচ্ছে গত 10-15 বছর থেকে। লেখাপড়া, চিকিৎসা এবং বাসস্থান, এই যে বেসিক জিনিসগুলো, সেগুলো এখন সব বড়লোকদের কক্ষগত হয়ে গেছে। পয়সা আছে তো পড়াশোনা আছে, পয়সা আছে চিকিৎসা আছে, পয়সা আছে তো বাড়িঘর হবে, জমি বাড়ি হবে আপনার। আর না হলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না, জিনিসটা বুঝুন। আর এদের পিছনে যারা এদের পেছনে এই মশাল নিয়ে দৌড়চ্ছে, তারা এদেরই পেছনটা মেরে সাফ করে দিচ্ছে। আমি জানি না, এরা বুঝতে পারছে না যে ভগবান রামকে নিয়ে রাজনীতি আর ভগবান রামকে শ্রদ্ধা করা, তার আদর্শকে হৃদয়ে জায়গা দেওয়া দুটো আলাদা জিনিস। জয় জয় শ্রীরাম বললেই শ্রীরামের ভক্ত হওয়া যায় না, ধার্মিক হওয়া যায় না। আর হিন্দু 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 বলে চেঁচালেই হিন্দুদের কোনো কল্যাণ সাধন করা যায় না। এই জিনিসগুলো সাধারণ মানুষের আমি জানি না কবে বুঝবে। তবে আমি একটা কথা গত 10 বছর থেকেই বলছি, মানুষ বুঝবে তখন পেটে গামছা দেওয়ার মতো পরিস্থিতি আসবে, সব ধ্বংস হবে, সবার 12টা বাজবে। ঘরে এক মুঠো ভাতও যেদিন হবে না, ওই পেটে গামছা দেওয়ার মতো পরিস্থিতি আসবে, পিঠ দেওয়ালে ঠেকে না, একদম বঙ্গোপসাগরে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। তখন টের পাবে, তখন কিছু রাস্তা থাকবে না, লুট হয়ে গেছে যা হওয়ার। ইতিমধ্যেই প্রচুর লুট হয়ে গেছে, তারপর আর কিছু থাকবে না আপনার হাতে। এটা বুঝুন। এদের কথায় কথায় নেচে কোথায় কি হচ্ছে, কেউ একজন বলল মন্দির ভেঙে দিয়েছে, আপনি লাফিয়ে নামলেন। আর কিছু বললেই বলবে বাংলাদেশে কি হচ্ছে। আরে ভাই, বাংলাদেশটা তোমার দেশ নাকি? এখন এককালে ছিল, এখন নেই ভাই। ওটা একটা অসভ্য বাংলা, বর্বর বাংলা। আর বলবে ওখানে তো মুসলমানরাই সব থেকে সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, তো সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অসভ্য সংখ্যাগরিষ্ঠদের মধ্যেও ভালো, ভদ্র, সভ্য, শিক্ষিত, সেখানেও ভালো মুসলমানরা আছে। হ্যাঁ, তাদের আওয়াজ নেই, কিছু করার নেই। আপনি উত্তরপ্রদেশে আওয়াজ দিতে পারবেন? ভালো মানুষ পারছে দিতে? গুজরাটে গিয়ে ভালো মানুষ আওয়াজ পারছে? আজকে রাজস্থান পারছে আওয়াজ দিতে? এটাই দুনিয়ার নিয়ম। এখন ভদ্র, সভ্য, শিক্ষিত লোকেরা, তাদের কোনো সে নেই, কোনো কালেই ছিল না, এখনো নেই। এই জন্য সবাইকে এক থালে বসিয়ে এক জায়গায় দাগিয়ে দেওয়াটাও ঠিক নয়। সব জায়গায় ভালো খারাপ সবকিছুই আছে, সবকিছু মিলেমিশে মানুষ, সোসাইটি, সমাজ। কিন্তু পশ্চিমবাংলাকে বাঁচান, পশ্চিমবাংলার জনগণ পশ্চিমবাংলাকে বাঁচান। একটা আস্ত যদি হিন্দু করেন, হিন্দু বাঙালি বিদ্বেষী, হিন্দু বাঙালি বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তাদের যে দালালগুলো পশ্চিমবঙ্গের রাজনীতি করে, তাদেরকে জিজ্ঞেস করেছেন 2003-এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে এনেছিল? নাগরিকত্ব সংশোধনী বিল কে এনেছিল? জিজ্ঞেস করেছেন এই হিন্দুবিদদের আজ পর্যন্ত? অটল বিহারী বাজপেয়ী এনে সেখানে অবৈধ অনুপ্রবেশকারী, এই শব্দ যুগল অবৈধ অনুপ্রবেশকারী কারা প্রবেশ করিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিলে? এই ভারতীয় জনতা পার্টি। কিসের জন্য? সেই আসামের অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই শব্দ এখানে অ্যাড করা হয়েছিল। তারপরে অবৈধ বাংলাদেশি শব্দ কারা ঢুকিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিলে? কারা ঢুকিয়েছিল? আমি জানতে চাই আপনাদের কাছে। হ্যাঁ, কারা ঢুকিয়েছিল অবৈধ বাংলাদেশি শব্দ? 6A অফ সিটিজেনশিপ অ্যাক্ট কারা এনেছিল? আমার প্রশ্ন আজকে আপনাদের কাছে। এই হিন্দু বাঙালি বিরোধী দল ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ী, তার সরকার ধ্বংস করেছে। তারা ধ্বংস করেছে ভারতীয় হিন্দু বাঙালির ভূত ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। এনআরসি এনেছে, ধ্বংস করেছে প্রত্যেকটি হিন্দু বাঙালির ভবিষ্যৎ। এরা ধ্বংস করেছে, টের পাচ্ছেন না আপনারা টের পাচ্ছেন না। আমি জীবনের অর্ধেক সময় এই নিয়ে চেঁচামেচি করেছি।
আমার কাজকর্ম, আমার শারীরিক, মানসিক, আর্থিক সবকিছু ধ্বংস করেছি। এই কথাগুলো গত অর্ধ 2 দশক থেকে আমি চেঁচিয়ে বেরিয়েছি। আপনাদের মাথায় ঢোকেনি? আপনাদের মাথায় ঢুকেছে জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম হিন্দু বাঙালিদের রক্ষা কবচ নয়। আমি বারবার বলেছি, আপনার রক্ষা কবচ নয়, এটা হিন্দি বলয়ের রক্ষা কবচ। হিন্দু বাঙালি ছাড়া আর যত হিন্দু আছে তাদের রক্ষা কবচ হতে পারে, আপনার রক্ষা কবচ এটা নয়। কারণ এই শব্দ আপনাকে বাঁচাতে পারেনি। আপনার আসামে 19 লক্ষ মানুষের এনআরসিতে নাম কেটে যাওয়া আটকাতে পারেনি। আপনারা করেছেন সেখানে জয় জয় শ্রীরাম। 27 লক্ষ মানুষের আধার কার্ড থেকে নাম কেটে গেছে। কতজনের নাম হিন্দু বাঙালি? আপনারা ওটা হিসেব করে বের করে আমাকে জানাবেন। এই জয় জয় শ্রীরাম আপনাদেরকে আধার কার্ডে নাম ওঠানো, হিন্দু বাঙালির আধার কার্ডে নাম ওঠানো থেকে বাঁচাতে পারেনি। এই সত্যটা আপনারা এখনো স্বীকার করে নিন, সময় আছে, স্বীকার করে নিন, স্বীকার করে নিন, সময় আছে। আর এরা এখন আসামের হিন্দু বাঙালি, ত্রিপুরার হিন্দু বাঙালি, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের হিন্দু বাঙালির সর্বনাশ করে পশ্চিমবঙ্গে এসছে আপনাদের সর্বনাশ করতে। সর্বনাশ করতে এসছে পশ্চিমবঙ্গে আপনাদের। এখানে হিন্দু মুসলিম, সেখানে হিন্দু মুসলিম, ওখানে হিন্দু মুসলিম, এর বাইরে এদের কাছে কোনো এজেন্ডা নেই। একটাই এজেন্ডা আছে, আদানি, তাকে পয়সা বানাও, মালদার বানাও তাকে। এই একটাই এজেন্ডা ওদের, আর কোনো এজেন্ডা নেই। কুম্ভ, মহাকুম্ভ, মহাকুম্ভে কতজন চলে গেল স্বর্গে? কি বলা হচ্ছে? ওই কি ভাগেশ্বর ধাম বাবা না কি সব পাখণ্ডী, অর্ধবিশ্বাস, অন্ধভক্ত এবং অন্ধবিশ্বাস, এই সমস্তকে চাগার দেওয়া হয়েছে গত 14 বছরে। এরকম বাগেশ্বর ধামের মতো 1000টা ধাম জন্মেছে, যেখানে নাকি গেলে পরে কোনো চিকিৎসার দরকার হয় না, ওই সব বলে দেয় এবং ফু দিয়ে দেয়, আর সব হয়ে যায় ঠিকঠাক। সেই ভাগেশ্বর ধামের ভাগেশ্বর, মহাভাগেশ্বর, সে বলছে কুম্ভে মরলে মোক্ষপ্রাপ্ত। তো ভাই তুই কেন মোক্ষপ্রাপ্ত হলি না? তোর কাছে তো 114 বছর পরে এসছে এই মহাকুম্ভ, তোর কাছে তো মহামোক্ষপ্রাপ্তর জায়গা ছিল। তো তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে, মোক্ষপ্রাপ্ত হয়। এই সমস্ত এরা হিন্দু রাষ্ট্র করবে, হিন্দু রাষ্ট্র করে হিন্দুদের মোক্ষপ্রাপ্ত করাবে এরা এইভাবে। পশ্চিমবঙ্গের মাটি থেকে নির্মূল করুন বিজেপিকে। আর তাদের এই গদি মিডিয়া, একটা রিপাবলিক বাংলা আছে, মহা, এর যে মাথায় বসে আছে সে হচ্ছে মহা হিন্দু বাঙালি বিরোধী একটা লোক, একটা মহা হিন্দু বাঙালি বিরোধী একটা লোক হচ্ছে এই রিপাবলিক বাংলার যে মালিক, ওয়ান অফ দ্য মালিক। এরা ধ্বংস করেছে হিন্দু বাঙালির ভবিষ্যৎ, বরবাদ করেছে। এখন এরা এখানে সুচ হয়ে ঢুকেছে পশ্চিমবঙ্গে। আমি অনেক দিন থেকে বলছি, এই রিপাবলিক বাংলা সুচ হয়ে ঢুকেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য সুচ হয়ে ঢুকেছে। আর তাকে আপনারা তুল দিচ্ছেন। আপনাদের 12টা বাজিয়ে ছেড়ে দেবে, 12টা বাজিয়ে ছেড়ে দেবে। কোথায় কোথায় হিন্দু মুসলিম, কোথায় দাঙ্গা। মুর্শিদাবাদে বলে 2 দিন থেকে দাঙ্গা হচ্ছে প্রচুর, সেখানে নাকি দোকানপাটে নাকি আগুন লাগিয়ে দিচ্ছে মুসলমানরা। কিচ্ছু হয়নি, একটা দোকানে আগুন দেওয়া হয়নি, একটা হিন্দুর গায়ে হাত পড়েনি, একটা হিন্দুর বাড়িতে একটা ইট পাটকেল পড়েনি মুর্শিদাবাদের কোথাও। দায়িত্ব নিয়ে এই কথা বলছি। আমার অনেক বন্ধু বান্ধব আছে হিন্দু, আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে মুর্শিদাবাদে। আমি তাদের ফোন করেছি সকালে এটা জানার জন্য, কারণ এই চুবেন্দু, বিচি পার্টির চুবেন্দু গতকালকে দেখছি রাজভবন মার্চ করে দিয়েছে এই বিধানসভার থেকে। মুর্শিদাবাদে নাকি সব হিন্দুদের দোকানপাট ভাঙচুর হচ্ছে, এই হচ্ছে সেই। সকালবেলা ঘুম থেকে উঠে খবর শুনে আমি ফোন করলাম আমার 4-5 জন বন্ধুকে। 2 জন তো আমাকে বললো যেখানের ঘটনা নওদা সেখানেই আমরা থাকি। 2 জন বললো আমরা ওখান থেকে 2-3 কিলোমিটার পাশে। বলছে আমরাও গেছিলাম কালকে রাতে দেখার জন্য কি হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার, মানুষজন যাচ্ছে আসছে, রাত্রি 10টা 10:30 পর্যন্ত দোকান খোলা, দোকানপাট খোলা, বাজার খোলা সব। আর এখানে নাকি সব কলকাতায় দাঁড়িয়ে চলছে কি আগুন লাগাচ্ছে, দোকানের পর দোকানে আগুন লাগাচ্ছে, বাড়ির পর বাড়ি নাকি আগুন লাগছে, এই চুবেন্দু। আর সব ওই গদি মিডিয়া, ন্যাশনাল মিডিয়া দিল্লিতে বসে ওর বক্তব্যকে তুলে নিয়ে গিয়ে
ন্যাশনাল নিউজ করছে বাংলায় নাকি হিন্দু নিধন চলছে। ভাবতে পারছেন বাঙালির কি দুর্দশায় গিয়ে দাঁড়িয়েছে বাঙালি? এত বড় একটা মিথ্যার আশ্রয় নিতে হয়, মানে রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য এত বড় মিথ্যার আশ্রয় নিতে হয় এদের। কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, কোনো ঘটনা নেই, উত্তক্ত করছে পুরো বাংলাকে। সর্বশেষ কি হবে জানেন? বাঙালির আসল সমস্যাটা কোথায় জানেন? এখন বাঙালির সমস্ত ভারতবর্ষের হিন্দু বাঙালির সমস্যা হচ্ছে নাগরিকত্বের সমস্যা। সে যদি আপনি ভারতবর্ষের অবিভক্ত ভারতের, যেটা বাংলাদেশে যে পার্ট চলে গেছে সেটা ছেড়ে দিন, যেটা ভারতের মধ্যে যে সমস্ত বাংলার পার্ট ছিল এবং বাঙালিরা যে সমস্ত অঞ্চলে ছিল, ভারত স্বাধীন হওয়ার 200-300 বছর, 5000 বছর আগের থেকে তাদেরও নাগরিকত্বের সমস্যা তৈরি করে দেওয়া হয়েছে এই ভারতবর্ষের বুকে। 2003-এ এনআরসি এনেছে, আসামে আপনার 2019-এ এনআরসি করেছে। আপনার মনে হয় এই যে আসামের এনআরসি এবং আসামে যাদের নাম কাটা গেছে বা যাদের নাম কাটা হয়নি তাদের এফেক্ট এই মুহূর্তে আসবে? মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা। আমি আগেও বলেছি, আজকে আবার বলছি, লিখে রাখুন। আজকের থেকে 50 বছর পর আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আমি হয়তো মরে ভূত হয়ে যাব, আপনারাও যারা শুনছেন অনেকে মরে ভূত হয়ে যাবেন। আপনারা একটা কাগজে চিট লিখে পরবর্তী প্রজন্মের হাতে এটা দিয়ে যাবেন। চন্দন চ্যাটার্জি নামে এক ব্যক্তি বলে গেছিল যে এই যে আসামে এনআরসি হয়েছে, আসামের হিন্দু বাঙালিদের যে সমস্যাটা এই মুহূর্তে নেই বলে সবাই মনে করছে, সেই এনআরসি করে নাম কেটে দিয়েছে, সেটা কিন্তু আবার ঢোকানো হয়নি। সেই নাগরিকত্বের আইনের এগেনস্টে যে সমস্ত আপনার সুপ্রিম কোর্ট থেকে রায় বার করা হয়েছে, কোট আনকোট বার করা হয়েছে এবং দেওয়া হয়েছে, হিন্দু বাঙালির ধ্বংস হয়েছে, তাদের আজকের দিনে যারা সমস্যা দেখতে পাচ্ছে না, 50 বছরের মধ্যে সমস্যা আসবে। লিখে রাখুন, ভবিষ্যৎ প্রজন্মের হাতেই কলমে কাগজ কলম লিখে দিয়ে যান। আরেকটা কথা বলি, 50 বছর পরে আপনার এই যে পরবর্তী প্রজন্ম বা আমার পরবর্তী প্রজন্ম, এরা এত উন্নাসিক, এরা কিন্তু পাত্তা দেয় না আজকের দিনে কোনো কিছু। আমরা যেমন এগুলো নিয়ে ভাবি, এরা এই সমস্ত ভাবে না, এদের কিছু যায় আসে না। সুতরাং এদের ধ্বংস হওয়াটা কিন্তু একদম ইজি। এরা ইতিহাস জানে না, এরা বাঙালির ইতিহাস জানে না, এরা স্বাধীনতার ইতিহাস জানে না, এদের পূর্বপুরুষদের সম্পর্কে জানে না, এরা এদের অরিজিন সম্পর্কে জানে না, এরা এদের কোনো ইতিহাস জানে না। আমরা আমাদের প্রজন্ম পর্যন্ত তবু কিছুটা আমরা জেনেছি, আমরা পড়াশোনা করেছি। আমি তো একজন অ্যাক্টিভিস্ট, আমি এগুলো নিয়ে আন্দোলন করেছি, আমি অনেক তথ্য জোগাড় করেছি। এগুলো তো মানে আমার জীবন 30 বছর চলে গেছে দুনিয়ার সব তথ্য জোগাড় করতে। আমার জীবনের 30 বছর চলে গেছে, আমার বাবাও আমার হাতে তুলে দিয়ে যায়নি। আমার বাবা একজন প্রফেসর ছিলেন, যারা চেনে আমাকে, প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছেন শিলচর বিএড কলেজ থেকে। আমার বাবাও আমাকে আমার অস্তিত্ব সম্পর্কে, আমার অতীত সম্পর্কে, বাঙালির ইতিহাস সম্পর্কে আমাকে এক পাতাও দেয়নি। বাঙালিরা কেউ দেয় না, এটাই হচ্ছে সত্যি কথা। দেয় না বাঙালিরা, কেউ কারোর হাতে তার দেয় না। কিন্তু আপনাদের বলে যাচ্ছি, আমার এই কথাটা লিখে দিয়ে যাবেন। আজকে এই যে 2003-এ অটল বিহারী বাজপেয়ী এনআরসি আইন লাগু করে দিয়ে গেছে ভারতবর্ষে, আর আসামে যেটা প্রথম আসাম হিন্দু বাঙালির প্রথম প্রয়োগশালা, ল্যাবরেটরি, বলেছি তো আমি অনেক আগে থেকে বলছি। এই যে এগুলো হয়েছে, এগুলোর এফেক্ট আসবে 50 বছর পর, যখন আমরা সব মরে ভূত হব। তখন আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা আপনার ছেলের ছেলে মেয়েদের গার্ড দেওয়ার কিছু থাকবে না, তাদেরকে কেউ বলে দিয়ে বুঝিয়ে দেওয়ার কেউ থাকবে না এই সমস্যার থেকে বেরোবে কি করে। কারণ আপনি তো আপনার ডকুমেন্টগুলোকে কোথায় রেখে যাবেন তারা জানে না। সুতরাং এই একটা চিট লিখে আমার নাম লিখে দিয়ে যাবেন যে এই লোকটা বলেছে 50 বছর পর তোমাদের বাপের নাম ঠেলাজি বুঝিয়ে দেওয়া হবে। এই ভারত সরকার এবং প্রত্যেক জায়গায় রাজ্য সরকারগুলো আপনাদের বোঝাবে। এটা লিখে দেবেন, আমার নাম লিখে দেবেন, যেটা 50 বছরের মধ্যে হবে। কারণ আপনারা ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন, এগুলো যখন হচ্ছিল আপনারা চুপ করেছিলেন, আপনারা কিছু এগুলো নিয়ে উচ্চবাচ্য করেননি। আপনারা বলেছেন এখন তো জয় জয় শ্রীরাম আমরা করছি, সব বেঁচে যাবে। জয় জয় শ্রীরাম আপনাকে বাঁচাবে না, লিখে রাখেন। এই স্লোগান আপনাকে বাঁচাবে না। হিন্দু বাঙালি যদি হয়ে থাকেন আপনাকে বাঁচাবে না। আপনি আসামে থাকুন, বাংলায় থাকুন, যেখানেই থাকুন। আজকে আপনি যদি মনে করেন আপনি সেফ হেভেনে আছেন, আজকে থেকে 50 বছর পরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের লোকেরা ধ্বংস হয়ে যাবে। যে লোকটি সুপ্রিম কোর্টের মাথায় বসেছিল, ঠিক আছে, যে রিটায়ার করে গেছে চিফ জাস্টিস, আমি নাম নেব না, আমার ওর নাম নিতেও আমার ইচ্ছে করে না, ঠিক আছে, বেরিয়েই সে রাজ্যসভার এমপি হয়ে গেছে। আপনারা জানেন কে সে? একটা কথা বলে গেছে, যদি আপনারা লক্ষ্য করে না থাকেন আবার বলে দিচ্ছি।
এনআরসি ইজ এ ফিউচার ডকুমেন্ট। আবার বলি, উনি ওনার বইয়ে লিখেছেন এনআরসি ইজ এ ফিউচার ডকুমেন্ট, অনেক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন। মাইন্ড ইট, এনআরসি ইজ এ ফিউচার ডকুমেন্ট। এই সমস্ত প্রক্রিয়াকে করা হয়েছে জয় জয় শ্রীরামের জন্য। এবার বুঝে নিন কি বলছি। আর এই সমস্ত ঘটনাকে করা হয়েছে ভবিষ্যতের জন্য, এই মুহূর্তের জন্য নয়। কারণ এই মুহূর্তে আমি আছি, আপনি আছেন, আমরা আছি, এরা জানে আমরা নেমে পড়ে সমস্ত ধরনের প্রমাণ তথ্য দিয়ে বাঁচিয়ে দিব, কিছু করতে পারবে না ওরা। কিন্তু 50 বছর পরে আজকে এটাকে চাপা দিয়ে রাখলো, এরাও মনে ভূত হয়ে যাবে, কিন্তু এরা এদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বানিয়ে দিয়ে গেছে, ডকুমেন্ট বানিয়ে দিয়ে গেছে, ফিউচার ডকুমেন্ট। আর আপনার ভবিষ্যৎ প্রজন্মের 12টা বাজানোর জন্য ফিউচার ডকুমেন্ট এরা বানিয়ে দিয়ে গেছে। আপনারা সাবধান হচ্ছেন না। এখানে বাংলায় যদি আগ্রাসন চলছে না, কোনো মুসলমান আগ্রাসন চলছে না, এখানে হিন্দি আর উর্দুর আগ্রাসন চলছে। লিখে রাখুন, পশ্চিমবঙ্গে এখানে পিলপিল করে উত্তরপ্রদেশ থেকে আর বিহার থেকে ঝাড়খণ্ড থেকে পিলপিল করে অবাঙালিরা ঢুকছে। নট অনলি দ্যাট, পিলপিল করে উড়িষ্যার থেকেও ঢুকছে উড়েরা, পিলপিল করে উড়িষ্যার থেকে উড়েরা এখানে ঢুকছে। এই যে বলা হয় উড়িষ্যা কত সুন্দর, কত ভালো, উড়িষ্যায় 1.5 বছর চাকরি করেছে, উড়িষ্যায় এত ডেভেলপমেন্ট, ঘন্টা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, সব চাকরি করতে বাংলায় ঢোকে, আর না হলে দিল্লি চলে যায়, ব্যাঙ্গালোর চলে যায়। আর যেগুলো আপনারা ওই রাস্তাঘাট দেখেন, ওই রাস্তাঘাট থেকে একটা রাজ্যের উন্নতি ওগুলোকে মাপা যায় না। রাস্তাঘাট দেখে আজকের দিনে কোনো রাজ্যের বা কোনো দেশের উন্নতির মাপকাঠি হতে পারে না রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার। তার কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়া, যার মধ্যে আমরা ভারতও পড়ি, আমরা আমাদের রাস্তাঘাট, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বা আপনার এয়ার ইনফ্রাস্ট্রাকচার যাই আমরা বানাচ্ছি, আমরা কি আমাদের নিজেদের টাকায় বানাচ্ছি? আমাদের নিজেদের টাকায় বানাচ্ছি না। কোটি কোটি টাকার লোন নিচ্ছি, থাউজেন্ড অ্যান্ড ল্যাক্স ক্রোর্স বিলিয়ন্স ডলার আমরা লোন নিচ্ছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, নানান ব্যাংক থেকে, বিভিন্ন দেশ থেকে লক্ষ কোটি টাকার লোন নিচ্ছি। 56,000 লক্ষ কোটি টাকার লোন ছিল 2014-তে, আর এখন সেটা বেড়ে বোধহয় 2 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। আমাদের একটা লোক আজকের দিনে, আমাদের একটা যদি জন্ম হয় আমাদের দেশে আজকের দিনে, বোধহয় সে 1 লাখ না 2 লাখ টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে। সুতরাং এই রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত ভাটের গল্প দিয়ে আমাকে কেউ বোঝাতে আসবেন না যে আমরা খুব উন্নতি করছি, সে পশ্চিমবঙ্গ হোক আর ভারতের অন্যান্য যে কোনো রাজ্য বা ভারতবর্ষের যে কোনো ন্যাশনাল হাইওয়ে হোক। ভালো করে একটু পড়াশোনা করে দেখে নিন জিনিসগুলো। 50 বছর পরে আমাদের ছেলেমেয়েরা, তাদের আপনার নাতিপুতিরা, ওরা কি করবে বলুন তো? এই বিভীষিকার থেকে বাঁচবে কিভাবে? আপনারা রেখে গেছেন কোনো রাস্তা ওদের জন্য? রেখে গেছেন। আমি চুপ হয়ে গেছি, আমি আজকে অনেকদিন পরে আবার এসেছি। আমি এগুলো নিয়ে আর কথা বলবো না, আমার দরকার নেই। আমি বলেছি মরুকগে, যে জাতি নিজের ভালো বোঝে না, পাগলেও নিজের বোঝ বোঝে। যে পাগল আছে না রাস্তায়, সেও জানে যে পায়খানা করতে হবে, যাবে মাঠে, খেতে হবে, কোথাও গিয়ে খাবে। ঠিক আছে, সে একটা পাগলও বোঝে যে তার কি দরকার। আমাদের জাতির লোকেরা কিছু বোঝে না, এ আশ্চর্য জাত ভাই। তো আমাদের এই যে ছেলেমেয়েরা, ভবিষ্যৎ প্রজন্ম, এরা কি করবে? আপনি তো মরে ভূত হবেন মশাই। এই এনআরসি এবং নাগরিকত্ব, এগুলো থেকে বাঁচবে কিভাবে? এবার লিখে নেন 3টে শব্দ। হিন্দু বাঙালির উপরে 3টে অ্যাটাক আছে, 3টে অ্যাটাক হিন্দু বাঙালির উপরে এই ভারতবর্ষের উপরে। আমরা হিন্দু হিন্দু করেন এর জন্য বলছি, আসলে সমস্ত বাঙালি জাতির উপরে এই অ্যাটাক, সমস্ত বাঙালি জাতির উপরে এই অ্যাটাক। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সমস্ত বাঙালি জাতির উপরে এই অ্যাটাক। এদের রাগ বাঙালি জাতির উপরে। শিক্ষিত জাতি, সভ্য জাতি, সাংস্কৃতিকগতভাবে উন্নত জাতি, এটাকে ধ্বংস করতে হবে, এটাকে ধ্বংস করতে হবে। এটা অনেক বড় পুরনো ব্লুপ্রিন্ট, এটা আজকের নয়, আপনাদের বুঝতে হবে। ধ্বংস করতে হবে। আর ধ্বংস করার জন্য এই সমস্ত কিছু আয়োজন। প্রথম অ্যাটাক হিন্দু বাঙালির উপরে, নাগরিকত্বের উপরে অ্যাটাক এসছে। অটোমেটিক্যালি যেটা আপনার উপরে অ্যাটাক আসবে এখন, সেকেন্ড অ্যাটাকটা অটোমেটিক আসবে, সেটা হচ্ছে শিক্ষা। আপনি কোনো ইনস্টিটিউটে
আপনার ছেলে মেয়েরা চান্স পাবে না, পাবে না, কারণ আপনার নাগরিকত্ব নেই। আপনি ওখানে গিয়ে আপনার ছেলে যখন ভর্তি হতে যাবে ওখানে দেখা দিতে হবে, আধার কার্ড দিতে হবে, কি হবে। যেমন আসামে 27 লক্ষ মানুষের আধার কার্ড ব্লক আছে। আমার কাছে খবর আছে, আমার কাছে প্রচুর ডকুমেন্ট আছে ভাই, আমার কাছে পাঠায়, আমি এখন এগুলো নিয়ে পাত্তা দিই না। কি এগুলো নিয়ে কথা বলবে ভাই? এমন একটা জাতি, যার সমস্যা হবে সে আসবে, যার সমস্যা নেই সে বলবে জয় জয় শ্রীরাম। যার সমস্যা হবে সে আসবে আমার কাছে। এটা একটা আশ্চর্য প্রবণতা। আমি গত 6 মাসে আমার কাছে আসাম থেকে বোধহয় 60 থেকে 70টা ডকুমেন্ট এসছে, আমি দেখাতে পারি, সব প্রিন্ট আউট করে রেখেছি, যাদের আধার কার্ড ব্লক হয়েছে এবং তাদের ছেলেমেয়েরা বিভিন্ন রাজ্যে গেছে ভর্তি হতে, এদেরকে ভর্তি হচ্ছে না, এদের অ্যাডমিশন হচ্ছে না। এবং আমি স্ক্রুটিনি করে দেখলাম এই 50 জনের মধ্যে 20 থেকে 25 জন এরকম আছে, মানে 50%, যারা আমাকে ফেসবুকে গালিগালাজ করেছে। মানে যে ছেলে মেয়েদের এখনো সমস্যা হচ্ছে তার বাপদের কথা বলছি, বাপ বা তার ভাই বা কেউ আমাকে গালিগালাজ করেছে ফেসবুকে, আমি এগুলো সব বের করেছি। গালিগালাজ করেছে, বলছে আপনি এটা এটা আপনি আমার ইটা কইন, আপনি সিএ সাইন না, আপনার সিএ লাগে না। আরে হরিদাস পাল, আমার সিএ লাগে না ভাই, সিএ কি সেটাই তো জানো না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগে না তো, কি করবো আমি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে? আমার সিটিজেনশিপ অ্যাক্ট লাগে, সিএ লাগে। চন্দন চ্যাটার্জি বারবার বলেছে, চন্দন চ্যাটার্জির যেটা লাগে সেটা হচ্ছে সিএ কে লাগে না ভাই, কারণ সিএএ মানে হচ্ছে এক্সিস্টিং যে নাগরিকত্ব আইন, সেই আইনকে বদলে নতুন আইন আনার নাম হচ্ছে সিএএ। যেটা এক্সিস্টিং আইন সিটিজেনশিপ অ্যাক্ট, সেটা অলরেডি আছে এবং সেখানে আপনার আমার রক্ষা কবচ ছিল, সেটাকে সিএএ দিয়ে বারবার বদলে আপনার আমাদের সবার ভবিষ্যৎ ধ্বংস করেছে। আপনি কি তা হিন্দু নানি? এরে বা চন্দন বাবু, আপনি কি তা হিন্দু নানি? আপনার সিএ লাগে না? হিন্দুরা পাইব? কয়জন পাইছে রে বা? 19-এ পাস করছিলে তো তোমরা, হ্যাঁ দেশাউরার ভূত, 19-এ পাস করছিলে তো। বিজেপি হ্যালো আসুননি, বিজেপি কই গেলা? 2019 থেকে এখন 2025 কয়জন দিছেন ভাই নাগরিকত্ব? দিছেননি? যারা চেঁচামেচি করেছিল সেই সময়, যারা আমাকে গালিগালাজ করেছিল, আজকে তারা নেই। সিএ পাস হয়েছে এবং আপনার ধ্বংসের রাস্তা মসৃণ হয়েছে, আপনার ধ্বংসের রাস্তা মসৃণ হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি, পারবেন না, কারণ জয় জয় শ্রীরাম করে বেড়াচ্ছেন। যতদিন জয় জয় শ্রীরাম করে বেড়াবেন আপনি বুঝতে পারবেন না, কারণ এই জয় জয় শ্রীরাম আপনার রক্ষা কবচ নয়। আমি বারবার বলেছি, আবার বলছি, আজকে আবার বলছি, কারণ এরা শ্রীরামের জয় করার জন্য আসেনি, এরা শ্রীরাম ভগবান রামকে নিয়ে রাজনীতি করতে এসছে। এদের জয় জয় শ্রীরামটা এটা ধর্মীয় ব্যাপার নয়, এটা রাজনৈতিক ব্যাপার। এটা আপনারা বুঝতে পারলেন না, এখনো বুঝতে পারছেন না। এটা আপনাদের জন্য খুব একটা মানে বিপদের সম্মুখীন করিয়ে দিয়ে দাঁড় করিয়ে তারপরে আপনারা বুঝতে পারবেন। আপনারাও বুঝতে পারবেন না, আপনারা তো স্বার্থপর, আপনারা নিজেরটা দেখছেন, আপনাদের কিছু যায় আসে না, আপনারা সব স্বার্থপর। কারণ আপনি দেখছেন আমার তো কিছু হচ্ছে না, কিসের এনআরসি হয়েছে, নাম কেটেছে, কিন্তু আমি তো আছি, খাচ্ছি দাচ্ছি, চাকরি করছি, আমার তো কিছু হচ্ছে না। হবে না আপনার, কারণ দিস ইজ এ ফিউচার ডকুমেন্ট। হবে আপনার ছেলের বা তার নাতির, তখন হবে, তখন এক কোপে, ওই সময় এক কোপে আপনাদের সব কল্লা উড়ে যাবে, তখন কিচ্ছু করতে পারবেন না। আপনি তো স্বর্গে থাকবেন না নরকে রাখবেন, তখন তো আপনার ছেলে বা নাতি এরা কেউ জানতেও পারবেন না আপনি কোন জায়গায় আছেন। তখন খালি সব গাইল লইব আপনারে, আল্লাহর ফুত হলে আমরারে আল্লাহন আমরার বরবাদ করিয়া দিয়া গেছুন। আপনার তো কিছু যায় আসে না, আপনি তো মজা করছেন, এস করছেন, গেছুন গিয়া উফরে নানি, আপনি তো গেছুন গিয়া, আপনার তো কিছু যায় না, আপনি তো উপরে গিয়া তো তখন কই আসুন কি এর এই জগৎ সেই জগৎ, ইহলোক পরলোক কে দেখছে? আপনি তো ইহলোক দেখছেন মশাই, পরলোক কি দেখেছেন? পরলোকে কি আছে জানেন?
আছে প্রমাণ আপনার কাছে? আমি তো ভাই ইহলোকে আছি, আমি ইহলোককে চিনি, ইহলোককে জানি, আমি পরলোক জানি না ভাই। ঠিক আছে, আমি স্বর্গ দেখেছি, স্বর্গে আছি, স্বর্গ জানি, আমি স্বর্গটাকে বিশ্বাস করি, নরক বুঝি না ভাই। আমার কাছে স্বর্গ হচ্ছে এই পৃথিবী, এই বাসস্থান আমার স্বর্গ, আমার মাতৃভূমি, আমার ভাষা, আমার বাংলা আমার স্বর্গ, আমার মাতৃভাষা আমার স্বর্গ, আমার সাহিত্য, বাংলা সাহিত্য, সংস্কৃতি, গান, নাটক, সিনেমা আমার স্বর্গ। হরিদাস পাল অন্য কোনো স্বর্গ আর অন্য কোনো নরক আমি চিনি না, জানি না। আমার ছেঁড়া গেল, আমার ছেঁড়া গেল ভাই, পরিষ্কার কথা। ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংসের ডেথ ওয়ারেন্ট আপনারা লিখে যাচ্ছেন, আপনার নাতি পুতিদের ধ্বংসের ওয়ারেন্ট লিখে যাচ্ছেন, আর বাংলায় বসে একদল বাংলা বিরোধী, বাঙালি বিদ্বেষী, একটা বাঙালি বিরোধী দল, বিদ্বেষী দল বিজেপিকে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছেন, যারা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দিনমজুর হিসেবে থাকারও অধিকার দিতে চায় না। যদি চাইতো এনআরসি করতো না, যদি চাইতো সিএ আনতো না, যদি চাইতো তারা বলতো যে হ্যাঁ আপনারা সবাই নাগরিক, আপনাদেরকে বলতো না কাগজ নিয়ে আসো, অথচ নিজের ডিগ্রির কাগজ দেখাবে না, অথচ নিজের ডিগ্রির কাগজ দেখাবে না, নিজের নাগরিকত্বের প্রমাণ দেখাবে না, কিন্তু আপনারটা দেখবে। কার? আপনি মানে বাঙালি। অন্য কারোর দেখেছে কি? অন্য কাউকে বলা হয় ভারতবর্ষের বুকে যে কাগজ নিয়ে আসুন? দেখান আমাকে কাকে বলা হয়েছে। শুধু বাঙালিকে। আসামে বলা হতো, এখন এটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ফেস করছে বাঙালি। আজকে কম সংখ্যায়, আগামীতে সংখ্যা বাড়বে। এভাবে আস্তে 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 আগামী 50-100 বছরে আপনাদের 12টা বেজে হাতে চলে আসবে। এখনো সময় আছে, বুঝুন। অনেকদিন পরে বাস্ট আউট করলাম, অনেকদিন পর বাস্ট আউট করলাম, এখনো সময় আছে, বুঝুন। এই দলটাকে আপনার আশেপাশে আসা থেকে আটকান। আপনার জন্য নয়, এত স্বার্থপর হবেন না, অনেক স্বার্থপর। বাঁচান, কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে। তাদের জন্য একটা মসৃণ পথ আপনাকে রেখে যেতে হবে। তাদের জন্য অগ্নিপথ রেখে যাচ্ছেন আপনারা, আগুনের রাস্তা রেখে যাচ্ছেন। পার পাবেন না, কিন্তু পার পাবেন না, এটা আমি বলছি। বি কেয়ারফুল। পশ্চিম বাংলায় বিজেপিকে সর্বতভাবে রুখে দেওয়া প্রত্যেকটি বাঙালির, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, প্রত্যেকটা বাঙালির পবিত্র কর্তব্য। এই পবিত্র কর্তব্যে সবাই সামিল হন। কোন পার্টিকে দেবেন ভোট, কি হবে, তাহলে কাকে ভোট দিব আপনি বুঝুন মশাই, কাকে ভোট দেবেন। এইটাকে ছাড়া আপনি যে কোনো মানুষকে ভোট দিন। আপনার পাড়ার থেকে, আপনার এলাকার থেকে একজনকে নির্দল দাঁড় করিয়ে তাকে ভোট দিয়ে তাকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। কোনো তৃণমূল আমি বুঝি না ভাই। আমি বাঙালি জাতি বুঝি, কালেকটিভলি আমি এই জাতিকে বুঝি, আর অন্য কিচ্ছু বুঝি না। আমি আর কিচ্ছু আমার মাথায় আসে না, আমি আর কিছু বুঝতে শিখিনি ভাই। আমার দ্বারা আর কিচ্ছু বোঝা সম্ভব নয়। আমি বাঙালি বুঝি আর বাঙালির বিপদ বুঝি, আর কিচ্ছু আমি বুঝি না।